দেখছেন স্বপ্নধরা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমরা এর মধ্যে সবাই জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং তার দলটির নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই জানি আমরা, কিন্তু আসলে এই যে নিষিদ্ধ ঘোষণা হলো, এর প্রভাবটা বাংলাদেশের রাজনীতিতে কী হবে, বাংলাদেশে আসলে কী হবে, এই বিষয়টাই নিয়ে আমরা আজকে একটু আলোচনার চেষ্টা করব। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক শাকিল আহমদ। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শাকিল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করবো, যেহেতু আপনারা এই দাবিটির জন্য মাঠে ছিলেন। আমি একটু জানতে চাইবো যে শেষ পর্যন্ত আপনাদের দাবি পূরণ হলো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, এখন তো দাবিটা পূরণ হলো। আমি একটু জানতে চাই আসলে অর্জনটা কী হলো, মানে এটার মাধ্যমে কি আওয়ামী লীগের সঙ্গে আপনারা আরেকটি লড়াই জিতলেন, এটাই নাকি বৃহত্তর কোনো অর্জন এর মধ্যে আসলো? আসলে ধন্যবাদ আপনাকে। অর্জন বলতে যদি এক কথাই বলি তাহলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই যে লড়াইটা ছিল, এই লড়াইটা কিন্তু আমরা শুধু আওয়ামী লীগের কথা বলছি না, আমরা বলছি যে আওয়ামী লীগ যে ফ্যাসিজম তৈরি করেছিল গত 16 বছরে, আওয়ামী লীগের যে গুণ খুব গণহত্যা করেছে, জুলাই স্পেশালি 2000+ ছাত্রকে মেরেছে, জনগণকে মেরেছে, এই পুরো রাষ্ট্রকে কিন্তু তারা একটা তৈরি করেছিল কিভাবে, যে তারা একনায়কতন্ত্র তৈরি করেছিল, রাষ্ট্রীয় ব্যবস্থাকে ভেঙে ফেলেছিল, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে তারা অপব্যবহার করেছে। পাশাপাশি জাতীয় যে ঐক্য ছিল বাংলাদেশে, সামাজিক যে বিভাজন ছিল, এটা পুরোটা ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ। আমাদের একটা কথা বারবার বলছিলাম যে জুলাই যেই অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটাকে আপনি দেখেন আজ পর্যন্ত আওয়ামী লীগ বলে এটা নাকি জুলাই দাঙ্গা, এবং আওয়ামী লীগের নেতা থেকে কর্মী পর্যন্ত কেউ একজনও জুলাই অভ্যুত্থানকে তার মেনে নিতে পারেনি। তারা বলে জুলাই এটা দাঙ্গা ছিল, এটা ছাত্রসহ একটা গ্রুপ অফ পিপল এটাকে নিজেই তৈরি করেছে। তাহলে যেই দল কিংবা যেই গোষ্ঠী এরকম একটা অভ্যুত্থানকে মেনে নিতে পারে না, যারা গণহত্যার পরে ক্ষমা চাওয়ার মতো কোনো মানসিকতা নাই, তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না। ক্ষমা চাইলে কি আপনারা মেনে নেবেন? না, আমরা ক্ষমা চাইলে বিষয়টা এরকম না। তাহলে পৃথিবীতে এরকম অনেক ইতিহাস আছে যারা গণহত্যা করেছে, যারা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাদের কি বৃহত্তর স্বার্থে নিষিদ্ধ করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম অনেকগুলো উদাহরণ আছে। আমি যদি বলি আপনাকে, নাৎসি পার্টি ছিল, তুরস্কে বেশ কিছু ইসলামিক পার্টি করা হয়েছিল, পাকিস্তানের পিপিপি পার্টিকে স্থগিত করা হয়েছিল, মিশর ইখওয়ানুল মুসলিমিন সহ বেশ কিছু পার্টিকে কিন্তু তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছিল। একটাই কারণ ছিল, তারা সন্ত্রাসী কার্যক্রম করছে কিংবা গণহত্যা কিংবা এরকম বিভিন্ন রকম গুণ খুমের সাথে তারা যুক্ত ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে যে দাবিটা, এটা তো 5 আগস্টেই আপনার রায় হয়ে গেছে, জনগণের রায়। সুতরাং তারপরে আমি তো মনে করি যে এই সরকার অনেকটা লেট করেছে। আওয়ামী লীগেরকে নিষিদ্ধ করার জন্য যে আজকে আন্দোলন করতে হয়েছে, এটা দুঃখজনক আমাদের জন্য। এটা প্রয়োজনই ছিল না। এটা 5 আগস্টের রায়, যেই একটি সরকার ক্ষমতায় আছে, সেই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে গণ অভ্যুত্থান পরবর্তীতে বা গণ অভ্যুত্থানকালে তার প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম একটা ওয়ার্ডের নেতাকর্মীরা পালিয়ে গেছে, ইভেন জাতীয় মসজিদে খতিব সেও পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে বলে আমার জানা নেই। আবার আসবো আপনার কাছে। মাসুদ কামাল, আপনার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ তো 5 আগস্টের পরে এমনি আওয়ামী লীগের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড ছিল না, বা তারা এমনকি কোনো ছিল লুকিয়ে করতে হতো, তারপরে আসলে সেই প্রকাশ্যে কোনো কার্যক্রমই ছিল না। সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, খুব কি এটা আলাদা কোনো প্রভাব পড়বে কিনা? এটাতে প্রভাব মানে দৃশ্য তো পড়বে না, কারণ ওরা তো আসলে নাই, ভার্চুয়ালি তারা একটা মরা পার্টি। মানে এখন মানে দৃশ্য তো বলছি আর কি, ভেতরে থাকতে পারে, তারা কোথাও নাই, কোনো কর্মসূচি নাই, কোনো সমাবেশ নাই। এবং এটা আমার কাছে খুব বিস্ময়কর ঠেকেছে যে তারা নিজেদেরকে এত বড় পার্টি দাবি করে, তাদের কোথাও কোনো নেতাকর্মী রাস্তায় বেরোচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে নেতাকর্মীরা বেরোলে তাদের অনেকে গণপিটুনির মুখোমুখি হচ্ছে, অনেকের উপর মব ভায়োলেন্স হচ্ছে, পুলিশ ধরছে, এগুলি সবই ঠিক আছে। তো এগুলি বিরোধী দলের উপর আমাদের এই ভূখণ্ডে কবে হয় নাই? সবসময় হয়েছে। গত 15 বছর কি বিএনপির কেউ রাস্তায় নামতে পারতো? গত আওয়ামী লীগের আমলে কি জামাতের কেউ রাস্তায় নামতে পারতো? জামাতের 3 জন লোক বসে একটা হোটেল, এক রেস্টুরেন্টে বসে খাচ্ছে, ওইখান থেকে ধরে নিয়ে গেছে যে তোমরা মানে সরকার বিরোধী চিন্তা করছো। তা চিন্তাও তারা অনুসরণ করতে পারতো। তো এরকম ঘটনা তো আমাদের এখানে কম হয় নাই, তারপরে তো তারা ছিল। আমি আওয়ামী লীগের কোনো অস্তিত্ব দেখি নাই। আওয়ামী লীগের অস্তিত্ব হলো দেশের বাইরে। কেন দেশের বাইরে তারা গেছে? আমি আওয়ামী লীগের সমালোচনা করে নিই, তারপরে আলাপটা করি। তারা দেশের বাইরে কেন? বাইরে হলো এই কারণে যে তারা এত ইনকাম করছে,
এত চুরিচামারি করছে, এটা তো ভোগ করতে হবে। এই ভোগ করার আকাঙ্ক্ষায় বাইরে, যে আমি যদি দেশে থাকি হয়তো জেলে যাব, জেল থেকে হয়তো একদিন মুক্তি পাইলেও পাইতে পারি, যদি পাই ততদিনও তো আমার এই টাকা পয়সা আমি ভোগ করতে পারলাম না। এই জন্য টাকা ভোগ করার জন্য সব তারা বাইরে চলে গেছে। এমন লোকগুলো, এই লোকগুলো করাপ্ট, এই লোকগুলোই দেশের শত্রু, কোনো সন্দেহ নাই। এই প্রত্যেকটা লোকের আমি বিচার চাই, এবং এমন বিচার চাই যে বিচার দেখে পরবর্তী সময় যারা রাজনীতি করতে আসবে তারা যেন ওই বিচার দিকে তাকে একবার চিন্তা করে এই কাজকে আমি আবার করব, এটা করে। কিন্তু এই সমস্ত বাস্তবতা মানার সত্ত্বেও আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না। কারণ আমি মনে করি এদের সংখ্যা বড় জোর 10,000, 20,000, 1 লাখ, 1 লাখ লোক এরকম ছিল যারা দুষ্ট, যারা অন্যায়কারী, যারা খুনি, যারা লুটপাটকারী, পাচারকারী। 1 লাখ লোক ছিল আওয়ামী লীগের। এই 1 লাখ লোক পুরো দেশটাকে আওয়ামী লীগকে তারা চালাইতো এবং তারাই কর্তৃত্ব করত। এবং এদের হাতে আওয়ামী লীগের লোকজন নির্যাতিত হয়েছে, প্রচুর হয়েছে। আওয়ামী লীগের লোক মারা যায় নাই, মারা গেছে, প্রচুর লোক মারা গেছে। তো এবং তারপরে আওয়ামী লীগের সংখ্যা কত? আমি মনে করি আওয়ামী লীগের নেতা কর্মীর সংখ্যা এই দেশে মিনিমাম 50 থেকে 1 কোটি, মানে 50 লাখ থেকে 1 কোটি মতো হতে পারে। 50 লাখ তো হবেই আমার ধারণা। যেটা এই যে বাকি যারা আছে তাদের জন্য আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, তাদের জন্য আপনি কি রাখলেন? তারা কি করবে? তারা কি জামাতে জয়েন করবে? তারা কি এনসিপিতে জয়েন করবে? অথবা তারা কি বিএনপিতে জয়েন করবে? তারা তো ওই আদর্শে বিশ্বাস করে না, তারা কীভাবে জয়েন করবে? এখন আপনি বলবেন যে আওয়ামী লীগ, অনেকে বলে দেখি আওয়ামী লীগ যখনই আসছে তখনই আওয়ামী লীগ একটা করে আকাম করছে, একবার একদলীয় শাসন করছে, আবার এইবার আরেকবার এটা স্বৈরাচারী কায়েম করে। এই কথাগুলো কিন্তু মিথ্যা না, আমি কিন্তু এগুলিকে বাদ দিই না, এগুলিকে আমি অস্বীকার করি না। 74-এ তারা যেটা করছে এটা গণতন্ত্রের কোনো সংঘাতেই পড়ে না। সমস্ত দলকে নিষিদ্ধ করছে, অন্যায় করছে, যেই করুক, এটা শেখ মুজিব করুক আর যেই করুক, এটা আমাকে আসা যায় না। হাসিনাও এটা করছে। পাশাপাশি আওয়ামী লীগ তো আবার অন্য উদাহরণ আওয়ামী লীগের আছে। আপনি দেখেন তো 96 সালে যারা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, 96-এর আওয়ামী লীগ সরকার হলো এদেশের একমাত্র সরকার যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে, আর কেউ করে নাই। আর সবাইকে ধাক্কা দিয়ে সরাইতে হয়েছে, জোর করে সরাইতে হয়েছে। কাজে ভালো মন্দ দুই জায়গায় আছে। সমস্যাটা কোথায় আমি বলি, সমস্যাটা দলের না। 96-এর আওয়ামী লীগ আর 2014 অথবা 2018, 2024-এর আওয়ামী লীগ, এদের কি গঠনতন্ত্র আমূল চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয় নাই তো, নেতৃত্বের ক্যারেক্টারে চেঞ্জ হয়েছে। তো এই যে আমি বললাম যে 1 লাখ লোক আসতে ধরেন আপনি, এই 1 লাখ লোকের কারণে আওয়ামী লীগের চেহারা পাইছে। তো এই লোকগুলি প্রত্যেকটা লোক দল করার কারণে কেবল নয়, তার ব্যক্তিগত চরিত্রের কারণে তারা অপরাধী, এবং এই প্রত্যেকটা লোকের সাজা হওয়া উচিত। কিন্তু আপনি বাকি লোকদেরকে ইগনোর করবেন? বাকি লোকের কি সাংবিধানিক অধিকার নাই দল করার? তো সেটা। আর আপনি যদি বলেন যে হ্যাঁ গণহত্যা, আমাদের 2024-এ যে গণহত্যা খুবই ন্যাক্কারজনক গণহত্যা। তো আমি 2024-এ গণহত্যাকে আমি যতই গুরুত্ব দিই না কেন, আমি কি 1971-এর গণহত্যাকে গুরুত্ব দিব না? তাহলে 71-এ যারা গণহত্যার জন্য যারা দায়ী তারা কি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে? তো তাদেরকে কেন আপনি এই কথা এখন বলবেন না? তাদেরকেও নিষিদ্ধ করেন দল হিসেবে। জি, তাদের ওই দাবি আমি দেখি না করতে, বরং যে তারা স্লোগান দিচ্ছে কি গোলাম আজমের বাংলায়, নিজামীর বাংলায়। এটা কেমন হলো ভাই? জি, শাকিল আহমদ, আপনার কাছে প্রশ্ন করবো। উপদেষ্টা মাহফুজ আলম তিনি এই প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে 71-এ যারা গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করেনি তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তারপরে আসলে শুদ্ধ হয়ে তার রাজনীতি আসতে হবে। আপনারা কি এই বিষয়টি কোনো চিন্তা করেছেন কিনা? দেখুন, আমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার এবং আমরা বারবার বলেছি যে শুধু 71 না, আমাদের 47 থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো অভ্যুত্থান আছে, 71 হচ্ছে আমাদের বাংলাদেশের বেজ লাইন। সে এই বেজমেন্ট এবং 24 দুটোকে আমরা একই সাথে ধারণ করি। 71-কে বাদ দিয়ে 24 না, 24-কে বাদ দিয়ে 71 না। সুতরাং 71-এ যেই সমস্যাটা রয়ে গেছে, যেটা আমরা বলছি আলোচনা হচ্ছে, এটাই সমাধান হতে হবে। দেখুন, আওয়ামী লীগ আমলে কিন্তু ট্রাইব্যুনালে একবার কথা আসছিল যে জামাতের বিচার করা দরকার, এবং আমি যদি ভুল না করি তখন ব্যারিস্টার শফিক আহমেদ স্যার ক্ষমতা হস্তান্তরের পরে আনিসুল হক আইনমন্ত্রী হলেন। ট্রাইব্যুনালে যখন সংশোধনের কথা বলা হলো আইনটাকে যে অর্গানাইজেশনের বিচারের ব্যবস্থা রাখা হোক, তখন কিন্তু আওয়ামী লীগ করে নাই। কেন করে নাই তার উত্তরটা আমি জানি না, ভাই জানি কিনা আমি জানি না। তাহলে আওয়ামী লীগ যখন যুদ্ধাপরাধীদের বিচার করছে, ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি বিচার করছে, আইসিটিটাকে তৈরি করা হলো, সেই আওয়ামী লীগ কেন যুদ্ধাপরাধী দায়ে কিংবা গণহত্যার দায়ে
জামাত কিংবা অন্য যতগুলো পার্টি ছিল তাদের বিচার কেন করলো না, এই প্রশ্নটা আমার। এখন আমার উত্তরটা হচ্ছে আওয়ামী লীগ করার সাহস করেনি হয়তো। কারণ দেখেন, গণহত্যা আমি করেছি আর গণহত্যাকে আমি সাপোর্ট দিয়েছি কিংবা রাজনৈতিক ভুল ডিসিশন কিন্তু ডিফারেন্ট জিনিস। জামাত যেটা বলার চেষ্টা করে বারবার বা বলে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের সাপোর্ট ছিল আওয়ামী লীগ পাকিস্তানের পক্ষে, কেন আমরা চেয়েছিলাম অখণ্ড পাকিস্তান থাকুক। কিন্তু এই পাকিস্তানকে যে সাপোর্টটা দিয়েছিলাম আমরা বা তারা দিয়েছিল, এটি তাদের ভুল সিদ্ধান্ত ছিল, এটা অনেকবার তারা বলেছে, এটা রাজনৈতিক ভুল ছিল। কিন্তু ক্ষমা চেয়েছি কি চাইনি এটা নিয়ে কিন্তু অনেকগুলো মানে ডিভাইডেড কথা আছে, অনেকগুলো ডিবেট আছে। এক পক্ষ বলেন যে গোলাম আজম সাহেব নাকি তৎকালীন সময় বলেছিল যে এটা আমাদের ভুল ছিল, আমরা এটা চাই না, আমরা বাংলাদেশপন্থী হতে চাই, আমরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করি, এখনও কিন্তু জামাত বলে। কিন্তু যদি এটাকে কনক্লুশনে আসতে চাই, যদি সরকার মনে করে বা জনগণ মনে করে যে না জামাতকে আরও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এই বিষয়টা নিয়ে আরও ক্লিয়ার স্ট্যান্ড দিতে হবে, আমি মনে করি জামাতকে এটা বলা উচিত। তাহলে জামাতে যা নতুন প্রজন্ম আছে, জামাত শিবির কিংবা অন্যান্য যারা আছে, তারা অ্যাটলিস্ট এই যে ট্যাবু থেকে, ফ্রেমিং থেকে বের হয়ে আসতে হবে। 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মূল কিন্তু পয়েন্ট ছিল ফ্রেমিং করা যাবে না। আমরা ফ্রেমিং করতে চাই না, কেউ শিবির, কেউ জামাত, কেউ এনসিপি, কেউ আওয়ামী লীগ, কেউ নারী, কেউ পুরুষ, কেউ ডান, কেউ বাম, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এদেশের নাগরিক। আমরা এই একটা ফ্রেমিংয়ে থাকতে চাই, আমরা ডিফারেন্ট বাইনারিতে আনতে চাই না। আমি একটা কথা একটু বলতে চাই ভাইয়ের কথা ধরে। ভাই বলেছিলেন যে আওয়ামী লীগ একমাত্র দল যেটা এক সালে ক্ষমতা হস্তান্তর করেছিল শান্তিপূর্ণভাবে। আমি বলতে চাই যে 2006 সালে যখন বিএনপি ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিল, এটা শান্তিপূর্ণই ছিল। কিন্তু যেদিন শেষ দিন ছিল বিএনপির ক্ষমতার লাস্ট ডে, সেদিন কিন্তু পল্টনে বিএনপি সমাবেশ চলছিল এবং সেই 28 অক্টোবর 2006 সালে কিন্তু আওয়ামী লীগ মানুষকে যেভাবে পিটিয়ে হত্যা করেছিল শিবিরের জামাতের লোকজনকে দিকে, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম পিটিয়ে হত্যা করার ইতিহাস আমরা দেখি নাই। তাহলে এই যে সিস্টেমেটিক সৌন্দর্যকে নষ্ট করার জন্য কারিগর হচ্ছে আওয়ামী লীগ, এবং এটি কিন্তু আজকে শুরু হয়নি। আওয়ামী লীগের ইতিহাসের প্রত্যেকটা স্টেপে আওয়ামী লীগ এটা করেছে। আমরা একজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে তারপর বসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রস্তুতি করুন। আমার নাম হাজী মোহাম্মদ সালাউদ্দিন। জি সালাউদ্দিন সাহেব বলেন। জি হ্যালো ভাই। জি বলেন। বলছি যে আমার মাসুদ কামাল ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যখন দেশে যখন নির্বাচন আসবে তখন তো আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে, তারা তো দাঙ্গাকারী দল এবং সন্ত্রাসী দল, তখন দেশের ভিতরে তারা তো বিভিন্ন জায়গায় আকাম কুকাম করে বেড়াবে, এখানে বোম ফুটাবে, ওখানে বাজ ফুটাবে, এটা মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, বিভিন্ন জায়গায় তারা মানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবে। এটা ঠেকানোর ব্যবস্থা তখন আপনার প্রশ্ন বুঝতে পেরেছে। জি আরেকজন মনে আছেন। হ্যালো, হ্যাঁ আমি মোহাম্মদ আদিল বলছিলাম চট্টগ্রাম থেকে। জি আদিল সাহেব বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে একটা রাজনৈতিক দল তারা সংগঠন হিসেবে গণহত্যার সাথে জড়িত এবং দায়ী, সেজন্য তাদের নিষিদ্ধ হওয়াটাই স্বাভাবিক, এটা আমরা সমর্থন করি। কিন্তু একই অপরাধী জামাত ইসলাম বলছিলাম, যারা কিনা 30 লক্ষ মানুষ হত্যার পিছনে যে রাজনৈতিক দল জামাত ইসলাম দল হিসেবে দায়ী, সেই দলটা কেন নিষিদ্ধ হবে না যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়? তাহলে এতে তো বড় গণহত্যা। এটা আমরা এই বিষয়টার মানে একটু কথা বলেছি, আমরা আপনি শুনেছেন নিশ্চয়ই, আমরা এই বিষয়টা একটু কথা বলেছি, নিশ্চয়ই পরবর্তী আবার কথা বলবো আমরা। মাসুদ কামাল হাজী সালাউদ্দিন তিনি একটু আশঙ্কা প্রকাশ করছিলেন যে নির্বাচন যদি আসে তাহলে আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো দেশের পরিস্থিতি আসলে কেমন হবে। এটা কি হবে এটা আমি তো জ্যোতিষ না, আমি বলতে পারবো না। এটা আসলে বলাটা অতিরিক্ত বলা। আশঙ্কা আছে কিনা মনে করেন? আশঙ্কা আছে, সবসময় আছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো তাও থাকতো। আমি একটা কথা বলি আপনাকে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে না, আসলে আওয়ামী লীগকে আমি দুভাবে দেখি, দুটা ভাগ করে দেখি। এক ধরনের ভাগ হলো আওয়ামী লীগের করাপ্ট লিডাররা, আরেকদিকে হলো আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কিন্তু সৎ নেতাকর্মীরা। আমি আওয়ামী লীগকে দুইটা ভাগে যদি ভাগ করি তাহলে আমি বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে ওই আওয়ামী লীগের করাপ্ট লিডারদেরকে লাভ করিয়ে দেওয়া হলো। একদম সিম্পল, আওয়ামী লীগের লাভ হলো, আওয়ামী লীগ পুরো আওয়ামী লীগের না, আওয়ামী লীগের করাপ্ট লিডারশিপের লাভ হলো। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হতো তাহলে এবার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হতো। দল তো নিষিদ্ধ না, নির্বাচন করতে দিবেন না কেন? দিলেন নির্বাচন করতে। আওয়ামী লীগ যদি নির্বাচন করতো, আওয়ামী লীগের ওই করাপ্ট লিডার, কারা করাপ্ট না বলেন, আওয়ামী লীগের উপজেলা পর্যায় পর্যন্ত আমি মনে করি এমপি এবং যত লোক এমপি নমিনেশন কিনেছে এই প্রত্যেকটা লোক করাপ্ট।
এটা আমি আমার হিসাবে আর কি। তো এরা তো ফার্স্ট টায়ারে অথবা সেকেন্ড টায়ারের লিডার কিন্তু, তাই না? এরা কিন্তু কেউ ইলেকশন করতে পারতো না, কারণ তাদের সবারই দুর্নীতির সমস্যা আছে। তারা দুর্নীতি এত করেছে, এত টাকা বাইরে পাচার করেছে, ইলেকশন করতে আসলে তারা তাদের মধ্যে ভয় কাজ করতো, গেলে তো আমাকে আটকে ফেলাবো, তখন তো আমি এই টাকা পয়সার ভোগ বিলাস করতে পারবো না, এই জন্য ওরা আসতোই না, আমি শিওর। তাহলে ইলেকশনটা করতো কে? ইলেকশনটা করতো তৃতীয় এবং চতুর্থ স্তরে যারা লিডার আছে তারা, যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই এবং যারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িতও না, তারা কিন্তু ইলেকশন করতো। এবং তারা যখন ইলেকশন করতে আসতো, ভার্চুয়ালি আওয়ামী লীগের এই লিডারশিপ তাদেরকে ইলেকশন করতে দিত না, জাস্ট দিত না। বলতে ওরা যদি ইলেকশন করে তাহলে তো তাদের নেতৃত্ব আর থাকবে না, তারা ব্যাক করতে পারবে না। যে কারণে আওয়ামী লীগ ইলেকশন করতোই না, সেটা আমার ধারণা। যদি করে তাহলে তো আওয়ামী লীগ ওই লিডারশিপ আর থাকতোই না, ওরা আসতে পারতো না। আচ্ছা, এখন নিষিদ্ধ করাতে কী হলো? আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। আর ইলেকশন না করতে পারলে এখন আওয়ামী লীগ কিন্তু ফিরে আসার চেষ্টা করবে। তখন এই যে সেকেন্ড ও থার্ড টায়ারের অথবা ফোর্থ টায়ারের যারা লিডার আছে অথবা সাধারণ নেতাকর্মী, তারা কিন্তু ওই করাপ্ট লিডারদেরকে নেতা মাইনেই তাদের আন্দোলন করতে হবে এখন। যদি তারা করে, গোপনে গোপনে যদি করে, তার মানে ওদের পুনর্বাসনে একটা সুযোগ এখন থেকে যাবে। যে কারণে ওই করাপ্ট লিডারদের হাতে প্রচুর টাকাও আছে, অপরিমিত টাকা। আমি এটা চিন্তা করতে পারবো না। একটা ছাত্রলীগের নেতা যদি 20,000 কোটি টাকা থাকে রে ভাই, এটা কত টাকা! তো ওইখান থেকে যদি এক একটা মানে আসনের জন্য তারা যদি 5-6 কোটি টাকা বরাদ্দ করে দেয়, যে তোমরা এটা দিয়ে আওলা ঝাওলা বাঁধাও, একটা বোম টোম ফুটাও ভাই, প্রত্যেকটা এলাকায় এই মাদক নেশাগ্রস্ত লোকের অভাব নাই কিন্তু। 10,000 টাকা দিলে একজনের যে ই করে আসে, কোপ দিয়ে আসে, এরকম লোক বহুত আছে কিন্তু। তাহলে এগুলো হতে পারে, ওই লোকগুলি করতেও পারে। আবার উল্টাও হতে পারে, তারা চিন্তা করতে পারে যে 1,000 টাকা পাঠাবো অথবা 10,000 টাকা পাঠাবো, এটা তো আমার লস, দরকার টাকা, আমি ফুর্তি করি। তারা ফুর্তি করে আকাঙ্ক্ষা থাইকেও যেতে পারে। কি হবে না হবে এটা জ্যোতিষ ছাড়া কেউ বলতে পারবে না, কাজে এটা ওই লাইনে যাচ্ছি না। কিন্তু আমি মনে করছি জিনিসটা এটা হলো যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা, সাধারণ নেতাকর্মী যারা আছে, তৃণমূলের যারা আছেন, সমর্থক যারা আছেন, তাদের প্রতি একটা অবিচার করা হয়েছে আমি মনে করি। একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি বলেন। আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। বলেন। আমার প্রশ্ন মাসুদ সাহেবের কাছে। আমার প্রশ্ন হয়েছে মাসুদ সাহেবের কাছে। আমি তার কাছে একটা প্রশ্ন, দুটা প্রশ্ন আমার ছোট ছোট। একটা প্রশ্ন হলো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছাড়া, নির্বাচিত রাজনৈতিক দল ছাড়া কোনো দলকে নিষিদ্ধ করা যায় কি না? অন্তর্বর্তী সরকার কিংবা অন্য কোনো সরকার আর কি, যারা তত্ত্বাবধায়ক সরকার, তারা কি কোনো দলকে নিষিদ্ধ করতে পারে কিনা আইন সম্পর্কে আমার জানা নাই, একটু জানতে চাইছিলাম। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে অপরাধে আওয়ামী লীগ এখন দেশ ছাড়া এবং নিষিদ্ধ হচ্ছে, একই অপরাধ কিন্তু জামাত ইসলামও করছিল 71-এ। আজকে মাসুদ আলম সাহেব উনি বলছেন যে তাদেরকে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে। যদি তারা ক্ষমা চেয়ে রাজনীতি করে তাহলে আওয়ামী লীগ কি ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবেন কিনা? জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা নিশ্চয় উত্তর খোঁজার চেষ্টা করবো। এর আগে আমি জিজ্ঞেস করেছেন যে ক্ষমা চাইলে আসলে আপনারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করার ইচ্ছা রাখেন কিনা, আপনি সেটি মানা করেছেন। সেগুলো আমাদের আপনার কাছে জানতে চাই। মাসুদ কামাল সাহেব বারবার বলছিলেন যে আসলে আওয়ামী লীগের যে করাপ্ট নেতা যদি বলেন, করাপ্ট নেতাদের বাইরেও কিন্তু একটা বিশাল সংখ্যক সমর্থক এবং কর্মী বাহিনী আছে। আপনারা যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন বা নিষিদ্ধ করার দাবি করছেন, তখন কি তাদের কথা চিন্তা করছেন কিনা? আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে মানুষ আমরা যারা আছি, যারা ভোটার কিংবা যারা ভোটার হয়নি, সবারই কিন্তু একটা চিন্তা আছে, আমি এই দলকে পছন্দ করি, এই দলকে পছন্দ করি। আপনি দেখেন, আমি এখানে একটু ডিফারেন্ট হতে বলতে চাই। আওয়ামী লীগের কর্মী বা নেতা কারা? 4 আগস্ট 2024 যখন আওয়ামী লীগ বললেন যে আজকে মানে আগামীকাল 3 আগস্ট ঘোষণা করলেন যে আগামীকালকে ছাত্র জনতার যে আন্দোলনটাকে আওয়ামী লীগের কর্মীরা ঠেকিয়ে দিবে, যা যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, লাঠি সোটা অনেক জায়গায় অস্ত্র নিয়ে তারা বের হলেন। সারা বাংলাদেশের চিত্র দেখেন, কতজন বের হয়েছে? 10,000, এর বেশি হবে না। এর মধ্যে মিরপুরে সবচেয়ে বেশি তারা লোকবল ছিল নিখিলের নেতৃত্বে। আমার কাছে মনে হয় আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ করে সুবিধাবাদী হয়ে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণী 10,000, এর বেশি না। বাকি যারা আছে
ভালোবাসে এরকম অনেক মানুষ থাকতে পারে, 2 লাখ 5 লাখ 10 লাখ থাকতে পারে, এর চেয়ে বেশিও থাকতে পারে। তারা কি করবেন? বাংলাদেশে এই মুহূর্তে 49টা দল আছে নিবন্ধিত, 49টা, সামনে আরও কয়েকটা বাড়বে আগামী ইলেকশনের আগে। তাহলে আমি একটা রাজনৈতিক দলে আমার মূল কাজকে ভোট দেওয়া, আমি ধরেন এলডিপি করি বা আমি ধরেন অন্য একটা পার্টি করি, তাহলে সেই পার্টিকে আমার মূল কাজ কি? যে ভোট দিয়ে তাকে ক্ষমতায় নিয়ে আসা, সে আমার কথাটা বলবে। তাহলে আমি যদি প্রার্থীকে চয়েস করি, ভালো প্রার্থীকে, এই দলকে না চয়েস করে, তাহলেই তো আমার পারপাসটা সার্ভ হচ্ছে। আজকে এই আলোচনাটা আজকে না আসে আরও আগে আসতে পারতো, যে বাংলাদেশে যখন আমি ইলেকশন করি আওয়ামী লীগ বিএনপি বাইনারিতে দাঁড়িয়ে গেছে, কারণ কোনো একটা জায়গাতে বিএনপির লোকবল বেশি, কোথাও আওয়ামী লীগের লোকবল বেশি, কলা গাছ দাঁড় করিয়ে দেন, সে পাস করছে। বাট ওই ব্যক্তিটা আসলে করাপ্ট কিনা, সে ভালো কিনা, সে জনগণের জন্য বেটার কিনা, এটা আমরা চয়েস করি না। আমরা বলছি যে এটা চয়েস করা উচিত, কারণ একটা আসনে 3 লক্ষ 4 লক্ষ মানুষ ভোটার আছে, 5 থেকে 10 লক্ষ মানুষ সেখানে আছে যারা ওইখানকার নাগরিক। তো সেই নাগরিকের ভালো মন্দ বুঝবে কে? ওই এমপির দায়িত্ব কার হাতে তুলে দিচ্ছি? জনগণ এটা চয়েস করে দিক, তাহলে ওই ব্যক্তির যে রাইটস বা আওয়ামী লীগের যারা ভালোবাসে যে সকল মানুষগুলো, ওদের রাইটস ভায়োলেশন হচ্ছে না, কারণ সে চয়েস করবে বেটারকে, তাকে আমি ভোট দিয়ে আমার প্রতিনিধি বানাই এবং সে আমার কথা বলবে। দিন শেষে আমার কাজ হচ্ছে, দিন শেষে আমার অধিকারটা হচ্ছে রাষ্ট্র থেকে নাগরিক হিসেবে অধিকারটা বুঝে পাচ্ছি কিনা। এটা আইদার আওয়ামী লীগ দিক, বিএনপি দিক, এনসিপি দিক, থার্ড পার্টি কেউ দিক, রাষ্ট্রের কাছ থেকে অধিকার পাচ্ছি, আমি সুনাগরিক। আমার দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে আমার প্রতি, আমার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাছ থেকে অধিকারটা ছিনিয়ে নেওয়া, বুঝিয়ে নেওয়া। এই হিচ্ছাটা করতে পারলেই বাংলাদেশ সুন্দর হবে, তা না হলে বাংলাদেশ সুন্দর হবে। মানে আমি আওয়ামী লীগ সমর্থক দিয়ে আপনি আওয়ামী লীগ সমর্থন না করার কথা বলছেন? ডিসিশন তাদের, সে নিবে যে সমর্থন করবে কি করবে না। বাট আমার বক্তব্য হচ্ছে, যেই দলটি এই যুগে এসে 21 শতাব্দীতে এসে এইভাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে তার রাষ্ট্রের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে, যেই মানুষটি ক্ষমতায় কন্টিনিউ করার জন্য তার জনগণকে এইভাবে ব্রুটালি মারতে পারে, সেই দল করার চাইতে না করাটা অনেক ভালো। একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী লীগ করতে পারে না। মাসুদ কামাল কোনো মন্তব্য করবেন কিনা? মন্তব্য করবো না, উনি ওটা ফিলিংস ঠিক আছে, আমি ফিলিংসটাকে অনার করি। বাট আমার কথাটা হলো কি, এই যে আপনার জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, এটা কি আওয়ামী লীগ সরকার করেছে নাকি আওয়ামী লীগ পার্টি করেছে? আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ পার্টি কিন্তু সমার্থক না। পার্টি মানে কিন্তু আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি না, পার্টি মানে কিন্তু এর কর্মী সমর্থক সহ আওয়ামী লীগ পার্টি। আমাদের এখানে পার্টি তো আর জামাত ইসলামের মতো না যে রিসিট কেটে পার্টি হতে হয়, তাই না? তো এই পার্টি তো মনে করেন আমাদের বিএনপি আওয়ামী লীগের পার্টি ক্যারেক্টারটি এরকম, যে কেউ পারে, যারা সমর্থন করে করেই সারা জীবন। দাদায় আওয়ামী লীগ করতো, পোলায় আওয়ামী লীগ করে, ছেলে ভাই আওয়ামী লীগ করে, বাচ্চা কাচ্চা আওয়ামী লীগ, ছাত্রলীগ করে, এটা তো এটা ধারাবাহিকভাবে চলে কিন্তু আমাদের এখানে এগুলো। তো সেখানে আওয়ামী লীগের কি গঠনতন্ত্রে কোনো সিদ্ধান্ত নিয়ে এই কাজটা তারা করছে নাকি সরকার সিদ্ধান্ত নিয়ে করছে? এটা সরকারের সিদ্ধান্ত, এখানে এটা হলো সরকারের সিদ্ধান্ত। পুলিশকে আওয়ামী লীগের একজন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের কথা অনুযায়ী গুলি করছে নাকি এমপি সাহেবের কথা অনুযায়ী গুলি করছে, অথবা প্রাইম মিনিস্টারের কথা অনুযায়ী গুলি করছে? আমার কথা হলো এগুলি বুঝতে হবে। আপনি যদি পুরো জিনিসটাকেই আপনি যদি ভেঙে, আমি আবার একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন আপনি। ধরেন একটা গাড়ি, একটা স্টুডেন্টকে গাড়ি চাপা দিল, একটা বাস দিল, তো আপনার দায়িত্বটা কি? ড্রাইভারকে নিয়ে আদালতে নিয়ে উঠানো, ড্রাইভারকে ধরে পুলিশের কাছে দেওয়া, দু একটা উত্তম মধ্যম যদি দিয়ে চান দিলেন, কিন্তু গণপ্রতিনিধি দিতে পারবেন না, দিয়ে তাকে আপনি পুলিশের কাছে উঠাই দিবেন। এখন আপনি বলবেন না আমি বাসটাই আগুন দিয়ে পুরাই দেবো, এই বাসের নিচে কেন পড়লো? আপনি দিতে পারেন ভাই, আপনার হাতে ম্যাচ আছে, দেশালে আছে, কেউ আপনাকে বাধা দিচ্ছেন, আপনি দিয়ে দেন, সমস্যা নাই, এটাকে সমাধান হলো। এই বাস তো খালি মানুষই চাপা দেয় না, আরো অনেক কিছু করতো। এখন আপনি বলবেন যে ড্রাইভারের কারণে কিন্তু বাসটা ওখানে গেছে, আপনি ড্রাইভারকে ধরেন, আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিল তাদেরকে ধরেন, আপনি তাদেরকে ধরেন, এটার সঙ্গে বাসের কোনো সম্পর্ক নাই। তো আওয়ামী লীগ থেকে দল, সারা দেশে দুটো একটা দল, আপনি ওই লোকটাকে ধরেন, আপনি একটা গাছের বট গাছের নিচে বসলেন, পাখিয়ে পাখাটা করলো, আপনার মাথার উপর পড়লো, গাছ কেটে বলবেন? তো হিসাবগুলি এইভাবে দেখতে হবে। কাজগুলি অন্যায় হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু যেটা করতেছেন এখন আপনি বললেন যে কথাটা নাকি আমার এই দর্শক বলে, ওটা আমি একটু জবাব দিয়ে নিই, যে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কাজ করতে পারে কিনা। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনগতভাবে
একটা সাধারণ সরকার যা করতে পারে সব করতে পারে, আইনগতভাবে তাদের কোনো বাধা নাই। বাট একটা কনভেনশন আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আগে ছিল না কিন্তু আমাদের কখনই, তত্ত্বাবধায়ক সরকার ছিল। আমরা যদি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার সমার্থক ধরি, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের একটা কনভেনশন ছিল যে তারা নীতি নির্ধারণী কোনো কাজ করতো না, কেবল প্রত্যাহিক কাজগুলি করতো। কিন্তু ওইটার সঙ্গে আবার এটার পার্থক্য আছে একটা, ওই সবই মানতে হবে, পার্থক্য আছে। ওই সরকারগুলো যেভাবে আসতো এই সরকারটা সেভাবে আসে নাই, এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে, কিন্তু কাজে সেখানে এটার পার্থক্য আছে। কাজে এদের এখতিয়ার নিয়ে কথা বলাটা খুব একটা জরুরি না, কিন্তু আমি তারপরেও মনে করি ওনাদের এটা মাথায় রাখা উচিত যে আমি যে কাজটা করতেছি এই কাজটা কিন্তু আপনি যে কাজই করেন না করেন, আপনি যেই হন না কেন ভাই, আজকের দিনটা তো শেষ দিন না, আজকের দিন শেষ দিন না, কিন্তু প্রত্যেকটা দিনের পর আরেকটা দিন আসে এবং একসময় যে ওই দিনের কর্মকাণ্ডগুলিকে বিচার করা হয়, একসময় কিন্তু বিচার করা হবে যে ডক্টর ইউনূস সরকার কে কি করেছেন, জি, তখন যেন আপনি জবাব দিতে পারেন। এরকম ভাবে কাজগুলি করাটাই। একজন দর্শক আছে আমাদের সঙ্গে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম রবিউল গনি, আমি দিনাজপুর থেকে বলছি। জি, রবিউল ভাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের আমলে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের পতনের পরে দেখা যাচ্ছে বিপুল শক্তি নিয়ে জামাত আবার রাজনীতিতে ফেরত এসেছে। আজকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, এই আওয়ামী লীগ আর পরবর্তী সময় বিপুল শক্তি নিয়ে, বিপুল উদ্দীপনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে কিনা? আর যে অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সেই অপরাধ তো 1971 সালে জামাতও করেছিল, তাহলে তারা কোন অধিকারে বাংলাদেশের রাজনীতি করবে? জি, ধন্যবাদ। আপনি বুঝতে পেরেছি শাকিল আহমদ যেটি বলছেন যে আওয়ামী লীগ আবার ফেরত আসতে পারে কিনা, আপনাদের এমন কোনো ভাবনা আছে কিনা? প্রথমত হচ্ছে আমি মনে করি যে আসতে পারে না, কারণ ইতিহাস যদি দেখি, পৃথিবীর ইতিহাস, যেই দল পতিত হয়েছে বা অভ্যুত্থানের মাধ্যমে যে দল পতন ঘটেছে সেই দল ফিরে আসেনি। সো আমার কাছে মনে হয় আওয়ামী লীগ ফিরে আসবে না। আমি একটা ভবিষ্যৎবাণী করতে পারি এরকম, আজকে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ এখনও টিকে আছে শুধুমাত্র শেখ পরিবার কেন্দ্রিক হয়ে, এবং আওয়ামী লীগের পতন হয়েছে শেখ পরিবারের জন্য। তো শেখ পরিবার কেন্দ্রিক না হতো আওয়ামী লীগ হয়তো তার রাজনীতিতে আর একটু টিকে থাকতে পারতো। একসময় হয়তো যখন শেখ হাসিনা মারা যাবেন আওয়ামী লীগ ভাগ হয়ে যাবে, এবং তারপরে আস্তে আস্তে আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে, এবং বাংলাদেশের এই আগামী বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না। আর যেহেতু নিষিদ্ধ হয়েছে, আমরা বিশ্বাস করি যে এই ডকুমেন্টস রয়েছে, গণহত্যার যে এভিডেন্স আছে, আওয়ামী লীগ ফাইনালি বাই কোর্ট নিষিদ্ধ হবেন, এবং তারপরে তো ফিরে আসার আর সুযোগই নাই। আওয়ামী লীগ নাম নিয়ে হয়তো ভিন্ন নামে আসতে পারে, ভিন্ন ওয়েতে আসতে পারে, কিন্তু আওয়ামী লীগ নামে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল ফিরে আসার সম্ভাবনা নাই। আচ্ছা, না মাসুদ কামাল, আপনার কি একই মনে হয় কিনা? না, আমার একমত না, আমার একমত না। আওয়ামী লীগ অনেক বড় একটা দল, এর শিকড় অনেক গভীরে। শুনেন, একটা গাছ কতটা বড় এটা তার উপরের অংশ দেখলে বোঝা যায় না, এটা দেখতে হয় মাটির নিচে এটা কতটুকু আছে। তা আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। এটা কত বছরের দল ভাবেন তো আপনি, এটা 3 পুরুষ 4 পুরুষের দল। আমি তো এটা মাঝে মাঝে বলি যে দাদাই আওয়ামী লীগ করতো, বাবাই আওয়ামী লীগ করতো, ছেলে করে, ছেলে বিয়ে করছে, বিয়ে করে বউয়ের এখন বাচ্চা হয় না, বউ প্রেগনেন্ট, ওই বাচ্চা যেটা হবে সেও ছাত্রলীগ আগে নাম লেখায় রাখছে। এটা হলো আওয়ামী লীগের মানে আপনার জীবনচক্র, এত সহজে ওইটা উঠে যাবে না। কাজে আওয়ামী লীগের আসবে না এটা ঠিক না, পারবে। কারণ আমি একটা এক্সাম্পল, একটা ছোট্ট একটা কথা বলি আপনাকে, তাহলে বুঝবেন আপনি। কদিন আগে মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছিল, সেই স্ট্যাটাসে অনেক কথাই লিখছে, বাস্তবতা নিয়ে লিখছে, তার হতাশা এখানে ফুটে উঠছে, সব কিছু লিখছে। একটা চরম সত্য কথা লিখছে সে, যে আন্দোলনটাকে আমরা গ্রামে পর্যন্ত গ্রামে ছড়াই দিতে পারি নাই, এই আন্দোলনটা গ্রামগঞ্জে এখন আর নেই, গ্রামাঞ্চলে আন্দোলনে, কিন্তু গ্রামের মানুষ তো মানুষ, তাদের ফিলিংস তো ফিলিংস, তাদের ফিলিংসকে আপনি ইগনোর করতে পারবেন না। ভোটের সময় দেখবেন তারা দাঁড়াই গেছে, এবং তারা যখন কিছু একটা সিদ্ধান্ত নেবে তারা তার ওই এলাকার লোকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সেখানে এনসিপি নাই, সেখানে জামাতও নাই, অনেক ক্ষেত্রে জামাত খুব 2-1টা গ্রামে আছে। কাজেই ঢাকা শহরে কি হচ্ছে এটা দেখে পুরো বাংলাদেশের পালস আপনি বুঝতে পারবেন না। কাজেই ওনারা যেভাবে ভাবছেন, এই ভাবনাটাকে আমি মানতাম কখন, যদি ওনারা এই ভাবনার ক্ষেত্রে সেরকম মাঠ পর্যায়ে কাজ করতে পারতেন, কিন্তু পারেন নাই। আমি এনসিপির আমি ছোট্ট একটা সমালোচনা করে তারপর শেষ করি। আমি ওনাদেরকে বলবো এই কথাটা, ভাই দেখেন আপনাদের কি পরিচয়,
আপনি একটা নতুন কথা বলছেন, সেটা কি? আপনাকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চান। সেই বন্দোবস্তের রূপরেখাটা কি এখন পর্যন্ত বলতে পারেন না আপনারা? 2 মাসের বেশি হয়ে গেছে আপনাদের পার্টির বয়স, এখনো বলতে পারেন নাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি? কেউ বলতে পারে নাই, কেউ জানে না। তাহলে আপনি কি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন? খালি আওয়ামী বিরোধিতার কয়দিন? মানুষ খাবে না। আচ্ছা, আপনাদের পার্টির, আমি কিন্তু এই পার্টির উপর অনেক ভরসা করি, এখনো করি, আমি এখনো ভরসা রাখি, কিন্তু আমি চাই তারা এই প্রশ্নগুলো যদি উত্তর সামনে দিকে দেয়। শাকিল আহমেদ, আপনার কাছে যদি এই প্রশ্ন থেকে ধরি যে আওয়ামী লীগ বিরোধিতা করে আসলে আর কতদিন রাজনীতি করা যাবে? আমি উত্তর দিয়ে বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা কি বুঝি, আমরা কিন্তু অনেকগুলো অলরেডি রূপরেখা বলেছি। কি বলেছি দেখেন, সংস্কার কমিশনে গিয়ে কিন্তু প্রত্যেকটি সংস্কারের বিষয়ে আমরা আলাদা আলাদা কথা বলেছি। যেমন আমরা সংবিধানের কথা বলেছি, যে সংবিধান চেঞ্জ করা দরকার। আমরা গণপরিষদ নিয়ে কথা বলেছি, আমরা সংসদের কিছু পলিসি নিয়ে কথা বলেছি। আমরা বলেছি যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতা থাকতে পারবে না, দলের প্রধান এবং সরকার প্রধান সেম হতে পারবে না। আমরা কিন্তু এরকম অনেকগুলো কথা বলেছি। এটাই রাজনৈতিক বন্দোবস্ত। আমরা এটাও বলছি যে এই যে আজকে যে নাগরিকদের ইচ্ছা বুঝে পাচ্ছি না, এটা বুঝে পাওয়া দরকার। এটাই রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত। তবে একটি কথা ভাইয়ের সাথে আমি একমত হবো একটি ছোট্ট জায়গাতে, যে আমরা হয়তো লিখিত রূপরেখা দিতে পারিনি, তো সেটি আমাদের কার্যক্রম চলছে। কিন্তু একটা রাজনৈতিক দল তো হিউজ ওয়ার্ক। আমরা দল করার পরপরই রমজান চলে আসছে, এরপরে আমাদের এই গঠনতন্ত্র তৈরি করার কাজ চলছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিশাল একটা ওয়ার্ক করতে হয়, এটা কার্যক্রম চলছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা হয়তো 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই আমাদের যে গঠনতন্ত্র পুরো বাংলাদেশের সামনে আমরা দিতে পারবো, এবং সেটার মাধ্যমে মানুষ বুঝতে পারবে আমরা কি চাচ্ছি, কেন চাচ্ছি, কিভাবে চাচ্ছি। এবং আমার বিশ্বাস ভাইয়ের মধ্যে যে হতাশা আছে, সেই হতাশা কেটে যাবে, অনেকটা কাটবে। আমরা সবসময় বলি আমরা ভুলের ঊর্ধ্বে না, তবে আমরা ভুল করলে সমালোচনা করবেন, গ্রহণ করব, সমাধান করার আমরা চেষ্টা করব। যেরকমটা অন্য দল ভুল স্বীকার করতে চায় না, আমরা স্বীকার করতে চাই। আচ্ছা, সেকেন্ড একটা প্রশ্ন আমি রাখতে চাই ভাইয়ের কাছে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের চাইতে এনসিপির প্রতি মাসুদ ভাইয়ের ভালোবাসা বেশি আছে, তাই মাসুদ ভাই আমাদেরকে পরামর্শ দিবে সবসময়। পরামর্শগুলো আমরা গ্রহণ করতে চাই। শুধু মাসুদ ভাই না, সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা পরামর্শ গ্রহণ করতে চাই। আপনারা দেখেছেন আমাদের দল করার আগে সারা বাংলাদেশে আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইন করেছিলাম আমরা। সেখানে প্রায় 3 লক্ষ মানুষের কাছ থেকে, অনলাইন অফলাইন মিলে প্রায় 4-5 লাখ হয়ে যাবে, আমরা কিন্তু নিয়েছিলাম কেমন দল চান, কি চেঞ্জ চান, কি প্রবলেম ফেস করছেন, প্রবলেমের সমাধান কীভাবে হতে পারে, সব নিয়েছিলাম। সেগুলোকে ডাটাবেস করেছি আমরা, সেই ডাটাবেসকে আমরা কিন্তু স্ক্রুটিনাইজ করেছি, এবং সেই পলিসিগুলোকে আমরা আমাদের মধ্যে আনার চেষ্টা করছি। আমরা চাই মানুষের যে ভাবনাটা, মানুষের চাওয়াটাকে আমরা আসলে ফুটিয়ে তুলতে চাই। ফুটিয়ে তুলছেন। জি, মাসুদ ভাই, আপনার কাছে জানতে চাইবো যে এর মধ্যে আবার অনেকে একটা ধারণা করছে, মানে আশঙ্কা প্রকাশ করছে, বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছে যে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এরপর কি টার্গেট বিএনপি কিনা, এমন কোনো আশঙ্কার আসলে কোনো জায়গা আছে কিনা? এই আশঙ্কাটা আপনি বুঝতে পারবেন তখন যদি আপনি জানতে পারেন যে আসলেই আওয়ামী লীগটা নিষিদ্ধ হলো কার আগ্রহে। আচ্ছা, যতই এনসিপি বলুক, আমি তো এনসিপির এই আন্দোলনটাকে পাতানো আন্দোলন বলি, পাতানো আন্দোলন কিন্তু, কারণ এনসিপির দাবি তো এনসিপিটা অনেকদিন ধরে দাবি করতেছে। আওয়ামী লীগের শুরু দিন থেকে এনসিপি বলতেছে, এনসিপি মানে এই স্টুডেন্টরা বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটা তো পুরনো দাবি। এই দাবি যথার্থতা অথবা যথার্থ কিনা এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হঠাৎ করে এই সময়ে করতে হবে, তারপরে তাদেরকে সরকার মানে আপনার একভাবে মানে প্রশ্রয় দিয়ে আন্দোলন করার জন্য ওখানে বসতে দিল, পানি দিল, শীতল পানি ছিটিয়ে দিল, সব কিছুই করলো। আবার তারপরে হাসনাত আব্দুল্লাহ বললো কি 1 ঘন্টার আলটিমেটাম দিলাম। মানে এটা কি রে ভাই, 1 ঘন্টা কিন্তু আলটিমেটাম হয় নাকি? 1 ঘন্টা কেন দিল? কারণ সে জানে যে 1 ঘন্টা খানেকের মধ্যে ডিসিশনটা আসতেছে। তাহলে সরকার যেখানে খেলাটা খেলছে, আমি মনে করি সরকার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে তারা এই কাজটা করবে। করার পরে আমি কেমনি করে করবো? কারণ এর আগে তো প্রধান উপদেষ্টা 3-4 বার বলে ফেলেছে বিভিন্ন বিদেশি মিডিয়াকে যে কোনো দলকে নিষিদ্ধ করে তাদের এই সরকারের কোনো ইচ্ছা নাই। তাহলে তারা কেমনি করে করলো? যেন তারা অজুহাত হিসেবে দেখাইতে পারে যে এরা দাবি করছে, বিশাল জনসমাগম হয়েছে, এই দাবির প্রেক্ষিতে আমরা দিচ্ছি এটা, এই জন্য আমরা তড়িঘড়ি করে মিটিং ডাকছি, ডেকে দিয়ে দিচ্ছি, এইটা বলার জন্য সরকার। আসলে সরকারের এটা ইচ্ছা অনেক আগের থেকে ছিল। যদি ইচ্ছাটা সরকারের ইচ্ছার কারণে হয়ে থাকে, এখানে হলো ভুল পয়েন্ট, তাহলে বুঝতে হবে সরকার এই ইচ্ছাটা করলো কেন, আগে করলো না, এখন করলো কেন? তাহলে সেখানে কি অন্য কোনো দলের ব্যাপার হতে পারে, নাকি সরকার সময় নিতে চাচ্ছে, সরকার নির্বাচনটাকে প্রলম্বিত করতে চাচ্ছে? এগুলি অনেকগুলি জায়গায় কিন্তু আছে। মনে রাখবেন, একটা লোককে দায়িত্বে বসান, ধরেন একটা গাড়ি চালাইতে হবে,
যে নাকি মানে আপনার এক্সপার্ট ড্রাইভার, তাকে যদি বলেন ভাই তুমি সরো, তুমি পারতেছো না, তুমি সরো, সে কিন্তু নেমে যাবে, ঠিক আছে পারতেছি না। যে এক্সপার্ট নয়, আনারি, সে কিন্তু সরতে চাবে না, সে সবসময় মনে করে আমি ভালো কিছু দেখাই ফেলাবো। তো এই সরকার তো মোটামুটি আনারি, এরা খুব ভালো কাজ করতেছে না। এবং এটা এই সরকার প্রধান নিজেও বলছে আমি কিছু জানতাম না, আমি এসে পড়ছি, আমার সঙ্গে যারা আছে তারাও কিছু জানতো না, দেখি শিখি। বা এটা কি শেখার জায়গা নাকি রে ভাই? কারণ আপনার একটা ভুল পুরো দেশের জন্য ভুল ডেকে নিয়ে আসবে, এটা কি শেখার জায়গা? তো আপনি না পারলেন, আপনি একজন লোক যদি নিজে বুঝে আমি অযোগ্য, সে তখন তার কি করা উচিত? এমন এমন লোককে আনা উচিত যারা এতটাই যোগ্য যে তার অযোগ্যতা চোখে পড়বে না। কিন্তু উনি তা করেন না, উনি তার চেয়ে অযোগ্য লোকদের নিয়ে আসছেন, আইনে একটা বানাইছেন উপদেষ্টা মণ্ডলী। এটা আসলে আল্লাহ চালাইতেছে এখন। তো এখন সেই সরকারের মধ্যে যদি খায়ের জাগে, যদি আরো 10টা দিন বেশি থাকা যায়, থাকি না, দেখি না, তো একটা আওলা বাজাইলাম, তো আরেকটা আওলা যে আসবে না এটা আমি খুব সহজে মনে করি না, আসতেও পারে। শাকিল আহমেদ, আপনার কাছে জানতে হবে যে মাসুদ ভাই যেটি বলছিলেন, অভিযোগ করছেন, অনেকেই কিন্তু এই অভিযোগটা করছেন যে পাতানো একটা আন্দোলন হয়েছে এবং সরকার সমর্থিত একটা আন্দোলন হয়েছে এবং তারপর আসলে সিদ্ধান্ত এসে, তাই কি? এটা অ্যাবসলিউটলি নট, আমি মনে করি এটা অবশ্যই না, এবং এটা সম্পূর্ণ একটা অপবাদ। কারণ হচ্ছে দেখুন, আমরা বারবার দাবি করে আসছিলাম, সরকারকে বলছিলাম, এবং সরকার বলছিল সকল রাজনৈতিক দল এক হলেই কিন্তু এটা সম্ভব। আপনি দেখেন যে আমরা কিন্তু, শুধু আমরা না, জুলাই সকল শক্তিকে চেষ্টা করা হচ্ছিল যে অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, জামাত থেকে শুরু করে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, প্রত্যেককে কিন্তু আমরা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে এটা নিষিদ্ধ করতে হবে, আপনারা একমত হন। বিএনপি বারবার বলছিল যে এটা নির্বাহী আদেশে না হোক, তারা বলেছিল, কয়েকবার বলেছে যে বিচারিক সিস্টেম আসতে পারে, এই হতে পারে, সে হতে পারে। এবং আমরাও কিন্তু, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বারবার বলেছিল যে আওয়ামী লীগকে কী করতে হবে, তাদেরকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে, পাশাপাশি বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার বা স্থগিত রাখার বিষয়টি করতে হবে। দেখুন, আমরা চাইলে কিংবা আমরা বললে কিংবা আমরা দাবি করলে গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগের মতো করতে পারতো, দল নিষিদ্ধ। আমরা বলেছি এটা আমরা চাই না, এটা বললে আওয়ামী লীগ বলতো আমাদেরকে নিষিদ্ধ করেছে ক্ষমতার গাঢ় জোরে, আমরা এটা চাইনি। আমরা বলেছি আওয়ামী লীগ যদি সত্যিকার গণহত্যাকারী হয়ে থাকে, আমরা বলছি সে গণহত্যাকারী, সে প্রমাণ করে কোর্টে এসে যে আমি গণহত্যা করি নাই, আমি অপরাধ করি নাই, কোর্ট উইল ডিসাইড যে সে করেছে কি করেনি। কোর্ট ডিসিশন যদি নেয় যে আপনি গণহত্যা করেছেন, আপনি কি ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করেছেন, আপনি জেনোসাইড করেছেন, সো আপনার লাইসেন্স বাতিল, আপনাকে সাসপেন্ড করা হলো, রেজিস্ট্রেশন বাতিল করা হলো, দেন ভ্যানিশ। আর যদি কোর্ট বলে যে না আপনি তো করেননি, কোর্ট যদি রায় দেয়, সে রিভাইভ করবে, কোনো প্রবলেম নেই। আমরা সরকারকে বারবার বলেছি যে না, নির্বাহী আদেশে আপনার গাঢ় জোর দেখিয়ে করার দরকার নেই, বিকজ অফ এটা হলে এটা ব্লেম হবে এবং আমরা ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন হবে। আমরা ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন করতে চাই না। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের তাকে ডিফেন্ড করার রাইটস আছে। এবং দেখেন, গতকালকে গভর্নমেন্ট যেটা করেছে, সন্ত্রাস বিরোধী আইন কিন্তু সংশোধন হয়েছে আজকে, যেটা আজকে গতকালকে এটা সিদ্ধান্ত হয়েছে, আজকে এটা পাশ হয়েছে। তাহলে আগের আইনে কিন্তু কোনো দলকে রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখার নিয়ম ছিল না, নতুনটাতে আসছে। এবং সেখানে যে গতকালকে যে আইসিটি আইনটাকে সংশোধন করা হলো, সেখানে স্পষ্ট বলা আছে, সেকশন 20 ক্যাপিটাল বিতে পানিশমেন্টের কথা বলা আছে যে গভর্নমেন্ট কোনো রাজনৈতিক দলকে যদি ট্রাইব্যুনাল যদি প্রমাণিত হয় যে জেনোসাইড করেছে, ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি করেছে, তাহলে তাকে সাসপেন্ড করতে পারবে, প্রহিবিট করতে পারবে, ব্যান করতে পারবে, তার লাইসেন্স বা রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবে। একই সঙ্গে ওই দলের কিংবা ওই অর্গানের সকল প্রপার্টি কনফিসকেটও করতে পারবে। তাহলে আওয়ামী লীগ কিন্তু এমন না যে নিষিদ্ধ করে ফেললাম, ব্যাপারটা আমাদের গায়ের জোরে টানা বা পাঠানো না। তাকে আরেকটি তথ্য বলে রাখি, এটা সবার জন্য কাজে লাগবে। গভর্নমেন্ট যেটা বলছে, আগামীকাল যে প্রজ্ঞাপনটা জারি হবে, আওয়ামী লীগ চাইলে এই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করতে পারে, 30 দিনের মধ্যে অ্যাপিল করতে পারে গভর্নমেন্টের অথরিটির কাছে। যদি সেখানেও আওয়ামী লীগ স্যাটিসফাই না হয় যে না ওনারা গায়ের জোরে দিচ্ছে, আওয়ামী লীগ হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারে 30 দিনের মধ্যে। সো কোর্ট উইল ডিসাইড। এই বাস্তবতা কি এখন আছে সেটা এখন দেখেন, আওয়ামী লীগ তো বারবার বলে আসছিল, আগের আমলে বলেছে যে বিচার বিভাগ স্বাধীন, তাহলে আমরাও তো বলছি বিচার বিভাগ স্বাধীন, আপনারা ডিফেন্ড করেন না, ডিফেন্ড করে জনগণ রায় দিক যে হ্যাঁ বিচার বিভাগ কলুষিত হয়েছে বা বিচার বিভাগ মিথ্যা রায় দিয়েছে। আচ্ছা, আমি 1 মিনিট একটা উত্তর চাইব, 1 মিনিট আছে। সেটা হচ্ছে যে এতদিন 8 মাস ধরে আপনারা এই আন্দোলনটা করছেন বা এই দাবিটা করছেন, 8 মাস এই দাবিটা সরকার মানলো না, 2 দিনের আন্দোলনে সরকার কেন? দেখুন, এই ব্যাপারটা, এই প্রেক্ষাপটটা কেন? এই প্রশ্ন উত্তরটা সরকার ভালো দিতে পারবে। আমার যেটা মনে হয়, দেখেন আমরা বারবার কিন্তু মৌখিক দাবি বলে আসছিলাম, লিখিত দাবি করে আসছিলাম, রাজপথে কিন্তু আমার নামই নাই। দেখুন, আপনি দেখেছেন, সবাই দেখেছে যে একজন এক্স প্রেসিডেন্ট বাংলাদেশের
যিনি সবসময় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন, এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, সে বিদেশে চলে গেলেন, কোনো মাথা ব্যথা নাই, এবং তার নামে কিন্তু হত্যা মামলা রয়েছে। কেউ কেউ বলছেন সে পালিয়ে গেছেন, কেউ কেউ বলছে চলে গেছেন। তো গভর্নমেন্টের নির্দেশ ছাড়া, গভর্নমেন্টের হেল্প ছাড়া একটা এক্স প্রেসিডেন্ট যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তখনই আমাদের মনে হয়েছে এবার গণ আন্দোলন ছাড়া এই সরকারকে মানানো যাবে না। তাই আমরা কিন্তু একা আসি নাই, এটা এনসিপির কোনো আন্দোলন না, এটা জুলাইয়ের সারা বাংলাদেশের গণমানুষের আন্দোলন ছিল। আপনি দেখেছেন যেখানে কিন্তু এনসিপি কিংবা কোনো দল, কারোর পোস্টার, কারোর ব্যানার এখানে ছিল না। আমরা বলেছি জুলাইয়ের যে ঐক্য ছিল, জুলাইয়ের সকল যেই স্টেক হোল্ডার ছিল, সবাই মিলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি। সরকার মনে করেছে সকল মানুষ যেহেতু চাচ্ছেন, সকল রাজনৈতিক দল চাচ্ছে, করা যায়, সাসপেন্ড গভর্নমেন্ট করেছে। 30 সেকেন্ডে কোনো মন্তব্য করবেন মাসুদ কামাল? না, মন্তব্য না, আমি খালি একটা কথাই বলবো। আমি এটা শুরুতেও বলেছি, অনুষ্ঠানে আগেও বলেছি। দেখেন, এবং এটা আমি আওয়ামী লীগ আমলেও বলতাম, সেটা হলো কি, দেখেন, ঐক্যবদ্ধ জাতি অগ্রসর হতে পারে, বিভক্ত জাতি অগ্রসর হয় না। আওয়ামী লীগ তার 15 বছরে জাতিটাকে বিভক্ত করার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে। তাদের ইচ্ছা মতো কিছু লোককে বলছে এরা বাদ, আমরা, এবং সেটা প্রায় অর্ধেক জাতি। এখনও আমি সেই প্রবণতাই দেখছি, জাতিকে বিভক্ত করে ফেলা হচ্ছে। বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সময় শেষ। দর্শক, নিউজ এক্সট্রার আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।